আমতা স্পোর্টিং ক্লাবের চাঁদাপত্র তুলতে যেতে পারছি না। যতটুকু সীমাবদ্ধতা আছে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে ক্লাবটাকে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি। সমীর রায় বলে একটি লোক আছে, তিনি মেন মাথা। হ্যাঁ, তিনি হচ্ছে মেন মাথা। তিনি হচ্ছেন মানে ওই তো বললাম মামলাবাজ, জমি মাফিয়া, ঠিক আছে। তিনি তার কি মধু আছে বা তার কি আছে জানি না। আমতা স্পোর্টিং ক্লাবের যত শুভানুধ্যায়ী আছে উনি গিয়েছিলেন। তার আমতা স্পোর্টিং ক্লাবের পরিস্থিতি বলতে এখন পর্যন্ত অ্যাক্টিভিটিস যেটা আছে সেটা হচ্ছে ফুটবলটা আমাদের যেরকম চলে সেরকম আছে। বিগত করোনার পরিপ্রেক্ষিতে যে 2 বছর আমাদের যে নিজেদের যে টুর্নামেন্টটা সেটা আমরা চালাতে পারিনি, এবং বিভিন্নভাবে এই আমতা স্পোর্টিং ক্লাবকে মেলাইন করার জন্য একটা পক্ষ থেকে কিছু সদস্য আছে, যে সদস্যরা অ্যাকচুয়ালি কে 18 বছর কে 20 বছর চাঁদা দেয়নি, অথচ তারা বলছে আমরা সদস্য। আমাদের যে এজিএম করে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি অবৈধ বলে কোর্টে কেস করে। তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, কোর্টে কেসও আছে, হাইকোর্টে কেসও আছে। হাইকোর্ট সেই কেসটাকে ডিসমিস করে হাইকোর্ট কেসটাকে ডিসমিস করে দিয়ে সোসাইটি অ্যাক্টে যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দেয়। সেই রেজিস্ট্রারের কাছে হিয়ারিং হয়। যে পক্ষ সে উকিল নিয়ে গিয়ে হিয়ারিং উপস্থিত হয়। আমি তার নামটা এই মুহূর্তে এখানে বলছি না, এই কারণেই বলছি না, মানে তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি এই এলাকায় মানে আমতায় পরিচিত মামলাবাজ হিসেবে। সে সবার শুধু মামলা লড়ে, তার কাজই হচ্ছে সে অ্যাকচুয়ালি হাইকোর্টের একটা উকিলের দালাল। সে আমার পাড়াতেই বাড়ি, আমার বাড়ি হচ্ছে আমতা মণ্ডল পাড়ায়। তা তার কাজ হচ্ছে, তার নাম হচ্ছে একটা মানে জমি মাফিয়া। তার ছেলে জমি মাফিয়া ছিল, সেও জমি মাফিয়া। তার ছেলেকে সে মেরে ফেলেছে, মানে সে ক্যান্সার রুগী নয়, তাকে ক্যান্সার রুগী সাজিয়ে, এবং আমতা থানাতে তার নামে প্রচুর কেস আছে। আমতা থানার বর্তমান ওসি আমাকে একবার বলেছিল যখন এইসব ঘটনা ঘটছে, মানে আমতা থানার ওসিও ব্যথিত যে আমতা স্পোর্টিং ক্লাবের মতো একটা শতাব্দী প্রাচীন ক্লাব এইরকমভাবে বারবার হেকেল হচ্ছে, বারবার হচ্ছে। এবং ব্যক্তিগতভাবে আমার নামে কেস করে সল্টলেক থানায়। আমি নাকি তাকে মারতে গেছি সেই যেদিন কোঅপারেটিভ অফ সোসাইটিস যে অফিস আছে সল্টলেকে, আমাদেরকে হিয়ারিংয়ে ডেকেছিল। আমরা আমতা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যরা, এক্সিকিউটিভ পার্টির সদস্যরা গিয়েছিলাম, গিয়ে আমরা আমাদের মতো করে বলেছি। উনি হাইকোর্ট থেকে উকিল নিয়ে গেছেন। আমি জানি না আমতা স্পোর্টিং ক্লাবে কি মধু উনি পান। তার কারণ হচ্ছে আগের যিনি সেক্রেটারি ছিলেন আমার ভাতৃপ্রতিম হিমাদ্রি হাইত, তার যে হিসেবপত্র আমি যখন তার কাছ থেকে বুঝতে চাই, যখন আমি দায়িত্বভার নিই, আমি দেখতে পাচ্ছি সে 4.5 লক্ষ টাকার ওপর ব্যক্তিগতভাবে খরচা করে বসে আছে। 6 বছর ক্লাব চালাতে গিয়ে সে 4.5 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে খরচা করে বসে আছে। এবং আমি হ্যাঁ, টিম তৈরি করতে, প্লেয়ারদের অ্যাক্সেসারিজ কিনতে, প্লেয়ারদের টিফিন খরচা দিতে। কারণ দীর্ঘ 10 বছর কোনো রকম, আপনাকে আমি রেজিস্টার দেখাতে পারি, আমার কাছে রেজিস্টার বর্তমানে আছে, আমার এই অফিসে আছে। আমতা স্পোর্টিং ক্লাবের একটা ছোট অফিস আছে এখানে, সেখানে খাতা খুলে আপনাকে যদি দেখাই যে 400-450 সদস্যের মধ্যে অন্তত 200 সদস্য মারা গেছে, যে 250 বা 260 জন সদস্য বেঁচে আছেন, তারা কে 18 বছর কে 20 বছর চাঁদাই দেননি। আমরাই এই কিছু 20-25 জন যেরকমভাবে পাচ্ছি, কে কখনো 5000, কে কখনো 2000, কে 1000 করছি। তারপরে মনে করুন যে স্টেডিয়াম হওয়ার কথা হয়েছিল, সে স্টেডিয়াম এই কিছু লোকের জন্য, ওই বিশেষ করে পার্টিকুলার ওই ব্যক্তিটির জন্য স্টেডিয়ামটা বিষবাও জলে চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 80 লক্ষ টাকা অ্যালটমেন্ট করেছিলেন আমতা স্পোর্টিং ক্লাবের এর জন্য, এবং তার সমস্ত রকমভাবে সয়েল টেস্ট পর্যন্ত হয়ে গেছিল। স্টেট থেকে ইঞ্জিনিয়াররা এসে, জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা এসে সয়েল টেস্ট পর্যন্ত আমি করিয়েছি। কিন্তু এমনভাবে ওইখানে একটা চক্র কাজ করছে, যেমন মনে করুন এখন আপনি আমতা স্পোর্টিংয়ে মাঠে গেলে দেখবেন পাইকারি বাজার বসেছে। পাইকারি বাজারটা কোথা থেকে এলো? করোনার সময় যে পাইকারি বাজারটা আমতা পোনা বাজারে বসতো, বিডিও সাহেব আগের সেক্রেটারিকে, আমার ভাতৃপ্রতিম হিমাদ্রি হাই, তাকে অনুরোধ করে যে
বাজারটা ওখানে করোনাকালে বসুক, কারণ এইখানে বসলে অসুবিধে হবে, ওখানে বসলে অনেকটা বড় জায়গা, ফাঁকা ফাঁকা বসতে পারবে, তাহলে পাইকারি বাজারটা চলে। এটা যেহেতু মৌখিক কথাবার্তা হয়েছিল এবং মৌখিক পারমিশন দেওয়া হয়েছিল, বাজারটা বসছে, সেইখান থেকে আজ পর্যন্ত সেই বাজারটাকে তুলতে পারলাম না। এবং আস্তে আস্তে সেখানে হচ্ছে কি, একটা করে অস্থায়ী করে কাঠামো তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানেও একটা কাজ হচ্ছে, ওখান থেকে টাকা তোলা হচ্ছে, মানে যারা বাজারে আসছে কি না, এলাকাটা পরিষ্কার করা থাকবে, পরিষ্কার হবে, এ হবে, সেই অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে। কাকে দিলেন? কোন ক্লাবকে? শান্তিকারণ। তা সেইটার ব্যাপারেও আমতা স্পোর্টিং ক্লাব সম্পূর্ণ অন্ধকারে। আমতা স্পোর্টিং ক্লাবের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, অথচ আমতা এবং তার আশপাশের এলাকার মানুষ বলছে যে তোমরা তো ওখান থেকে একটা ভালো উপায় পাচ্ছ। অথচ আমি সেক্রেটারি হয়ে আজকে ডেট থেকে দায়িত্ব নিয়ে বলছি যে কোনো পয়সা, মানে 1 পয়সা, মানে 1 টাকা বা 1 পয়সা ওর দরুন আমতা স্পোর্টিং ক্লাব পায় না। কারা ওখানে কি করছে না করছে আমরা তাও জানি না, এবং জানার চেষ্টা করতে গিয়ে নানা রকমভাবে হেকেল হয়েছে। এটা একটা দিক গেল। বর্তমানে যে পরিস্থিতিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাব চলছে, এবারেও টিম তৈরি করেছি, জুনিয়র ছেলেদেরকে নিয়ে টিম তৈরি করেছি। ওখানে আমাদের একটা জুনিয়র কোচিং ক্যাম্প চলে, আমাদের প্রাক্তন খেলোয়াড়রাই সেটা চালায়, এবং মেয়েদের কবাডি এবং হ্যান্ডবল এবং যোগাসন এইগুলো চলে, যে যতটুকু ঢুকতে চলছে, পরিষ্কার কথা বলছি, এবং কোনো আয় নেই। সার্কাস বসিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আমতা স্পোর্টিং মাঠে এসেছিলেন, সেরকমই তো জানা যাচ্ছে। হ্যাঁ, এবারেও উনি মিটিং করেছেন, সেই জায়গায় আমতা স্পোর্টিং মাঠটা ফাটল ধরে গেছে কোন অর্থে বলছেন আমি জানি না। আমতা স্পোর্টিং ক্লাবের দীর্ঘ 50 বছর আগে থেকে যে রেজুলেশন হয়ে আছে, সেটা হচ্ছে যে এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো ক্রীড়া প্রতিষ্ঠান, যে কোনো এনজিও যদি মাঠ চায়, সমাজের কল্যাণে, খেলাধুলার স্বার্থে মাঠ দেয়া হবে, এবং যে কোনো রাজনৈতিক দল সভা করার জন্য, কারণ আমতা শহরে এর থেকে বড় জায়গা আর নেই, সভা করার জন্য সে মত, দল, রং নির্বিশেষে সবাইকেই মাঠ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। হ্যাঁ, মেলাও হয়, এই দুর্গাপুজোয় মেলাও হয়, সেটা আমাদের ওখানে একটি যে না সার্কাস, ওটা 3 বছর 4 বছর 5 বছর ছাড়া আছে, ওটা কোনো মানে নির্দিষ্ট আয় নয়। মেলা এখানে হয়, আমাদের পাশে যে শান্তিকানন বলে যে আশ্রম আছে, ওখানে যে শ্মশান আছে আর কি, আমতার যে শ্মশান, ওটা ওরা দেখভাল করে। আর এই শান্তিকাননে যে দুর্গাপূজাটা হয়, এটাও শতাব্দী প্রাচীন পুজো। এখানে মা অকাল বোধন, হ্যাঁ বছরে একবার সেটা বন্ধ হলো, করোনা কালের পরিস্থিতির জন্য বন্ধ হয়েছে। তার পরবর্তীকালে আগের বছরের কথা যেটা আমি বলতে পারি, আগের বছর টুর্নামেন্টটা করব বলে আমরা সমস্ত রকমভাবে প্রস্তুতি নিয়েছিলাম। এইটা যে আমাদের এখানে চরিত বাড়ি আছে আর কি, ওনারা এটা স্পন্সর করেন, ওনারাও সেইভাবে এগিয়ে এলেন না। আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা এগিয়ে এলেন না, ওনাদেরও কিছু পারিবারিক প্রবলেম হয়তো ছিল, আমি সেটা পরিষ্কারভাবে আমাদেরকে তো বলেননি বা আমরাও জানতে পারিনি, কারণ আগে যে যৌথ চরিত ফ্যামিলি ছিল সেটা এখন বিভিন্নভাবে ভেঙে গেছে তা সেই পরিপ্রেক্ষিতে আমরা করতে পারিনি। এবছর করার ইচ্ছা আছে, তবে আমাদের যে চার্ট আছে, যে অ্যাসোসিয়েশন আছে, জয়পুর আমতা অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন আজ পর্যন্ত আমার সঙ্গে অ্যাজ এ আমতা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি, এখানে যে অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন জয়পুর আমতা স্পোর্টস অ্যাসোসিয়েশনের, তিনি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি বা কোনো রকম যোগাযোগ করার উনি চেষ্টা করেননি। উনিও অ্যাসোসিয়েশনটা ওনার নিজের মতো করে চালাচ্ছেন, যেহেতু কোনো একজনের হাত ওনার মাথার উপর আছে। তা উনি মনে হয় যতদিন না যাবেন, মানে এখানে বলতে হয় একটা ইন্টারন্যাশনাল কথা বলতে হয়, যেটা যেমন বাংলাদেশের পাপনবাবু, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, মানে ছাড়েননি, ছাড়তে বাধ্য হয়েছেন। আমাদের এখানে নিখিল সামন্ত ঠিক সেই রকম, উনি যতদিন বাঁচবেন মনে হয় ওই পদটায় থাকবেন। হ্যাঁ, থেকে যত রকমভাবে আমতা স্পোর্টিং ক্লাবের পিছনে দেওয়া যায়, করা যায়, এটা হচ্ছে আমতা স্পোর্টিং ক্লাবকে একটা মেলাইন করার চেষ্টা। তার কারণ হচ্ছে, আপনাকে বলি, আমতা 1 ব্লক আর আমতা 2 ব্লক, এই দুটো নিয়ে জয়পুর আমতা অ্যাসোসিয়েশন, সেখানে আমতা 1-এর ক্লাবের সংখ্যা কমে গেছে।
আমতা ওয়ানের ক্লাবের সংখ্যা কমে গেছে, আমতা টু এর ক্লাবের সংখ্যা বেশি। এবার সেই পরিপ্রেক্ষিতে ওটা আমতা টু এর অ্যাসোসিয়েশন হয়ে গেছে। আর আমতা ওয়ানের অ্যাসোসিয়েশন বা আমতা ক্লাবের যা সমস্ত প্রতিনিধি আছে আর কি, তাদেরকে কোনো রকমভাবেই গুরুত্ব দেওয়া হয় না। এটা আমার ব্যক্তিগত অভিমত, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যে দুর্গাপুজোর সময় দিকে একটা প্যান্ডেল হয় আমরা ওটা হচ্ছে এখনো হচ্ছে নাকি? হ্যাঁ। না না না, ওটা হচ্ছে শান্তিকানন, যে বললাম যে ওটা শতাব্দী প্রাচীন পুজো। শান্তিকানন যে আশ্রম আছে, যারা শ্মশানটা দেখাশোনা করে, এ করে সে করে, ওই শান্তিকানন আশ্রমটাও শতাব্দী প্রাচীন। এই যে মহলার উদ্দেশ্য করে যেটা আপনাদের টুর্নামেন্ট না, এবারে হচ্ছে না, ক্রিকেট টুর্নামেন্টটাও হচ্ছে না, ফুটবলটাও হচ্ছে না। কারণটা হচ্ছে এই যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে, যে এই যে কমিটি নিয়ে হাইকোর্টে কেস, এবং সেটাকে কোঅপারেটিভ সোসাইটিসে পাঠিয়ে দেওয়া, এবং আমি কোঅপারেটিভ সোসাইটিসে ওনারা আমাকে ইলেকশন করার জন্য আমাকে যে অর্ডার করেছিল, পরবর্তীকালে আমি সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমি ওনাদেরকে চিঠিও সার্ভ করেছি, ওনাদের এআরসিএসকে, যে আমার 258 জন যে জীবিত সদস্য আছে, তার মধ্যে 18 বছর, 20 বছর, 22 বছর চাঁদা দেয়নি, এর সংখ্যাটা হচ্ছে 230। তাহলে আমি কিভাবে, কি পদ্ধতিতে ইলেকশনটা করব, আমাকে জানানো হোক। আজ পর্যন্ত উনি তার উত্তর আমাকে দেননি। এই কারা করছে এই কাজগুলো, যারা বিরোধী করছে, যারা তারা দিচ্ছে না? সমীর রায় বলে একটি লোক আছে, তিনি মেন মাথা। হ্যাঁ, তিনি হচ্ছে মেন মাথা। তিনি হচ্ছেন, মানে ওই তো বললাম, মামলাবাজ, জমি মাফিয়া, ঠিক আছে। তিনি, তার কি মধু আছে বা তার কি আছে জানি না, আমতা স্পোর্টিং ক্লাবের যত শুভানুধ্যায়ী আছে উনি গিয়েছিলেন। তার মধ্যে আমাদের এক্স এমএলএ সাহেবও আছেন, মাননীয় প্রত্যুষ মুখার্জি, তিনি এবং তার ফ্যামিলি যথেষ্টভাবে আমতা স্পোর্টিং ক্লাব সম্বন্ধে ওয়াকিবহল, এবং আমতা স্পোর্টিং ক্লাবের প্রতি তাদের যথেষ্ট দায়বদ্ধতা আছে। তিনি পর্যন্ত বারণ করেছেন যে আমতা স্পোর্টিং ক্লাবের যারা এখন চালাচ্ছে তাদের এগেনস্টে তুমি যেও না, ওরা বাচ্চা ছেলেরা চালাচ্ছে, ওদেরকে ছেড়ে দাও। তা সত্ত্বেও তার কথা পর্যন্ত উনি শোনেননি, এবং এইটা নিয়ে মাননীয় উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার কাছে উনি যান, আমাদের আমতা দুইয়ের বিধায়ক মাননীয় সুকান্ত পালের কাছেও উনি যান আমাদের নামে রিপোর্ট করতে, কিন্তু উনি কোনো জায়গায় কলকে পান না, না পেয়ে শেষকালে হাইকোর্টে কেস করে দেন। হ্যাঁ, আমার নাম মানস রায়, আমি আমতা স্পোর্টিং ক্লাবের বর্তমান সেক্রেটারি। আমার প্রেসিডেন্টের নাম দুধ কুমার দেয়াসি। আমরা এখন কোনো রকমে, এবং আমার যে বললাম আগের যে সেক্রেটারি বা আগের বোর্ড যে সমস্ত আছে, তারা যথেষ্ট সহযোগিতা করছে। এই ধুঁকতে ধুঁকতে চলা গাড়িটাকে কোনো রকমে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি। উন্নয়ন হচ্ছে না বলছে বারবার, কোনো কাজই হচ্ছে না। এবার কোনো একটা কিছু হচ্ছে না। কি 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 দেখালে এই যে আপনার যে ক্লাবটা আজকে যে ঝকঝকে ঝকঝকে দেখছেন, এইটা আমি 15,000 টাকা, এবং আগের সেক্রেটারি হিমাদ্রি হাইত 15,000 টাকা, 30,000 টাকা দিয়ে এই আমি রংটা করেছি। আমার জিম চলছে, আমার জুনিয়রদের যতটুকু সামর্থ্য, জুনিয়র ছেলেদেরকে নিয়ে আমাদের প্রতিদিন প্র্যাকটিস হয়, এবং মহিলাদের হ্যান্ডবল প্র্যাকটিস হয়, কাবাডি প্র্যাকটিস হয়, যোগব্যায়ামের ক্লাস হয়। তা এরপরে যেটা করতে গেলে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আর্থিক সমস্যা, খুব সমস্যা। আমাদের পকেট থেকে আমরা এই 20-22 জন 25 জন যে ছেলে আছি, আমরা এর মধ্যে আছেন বুধনাথ নস্কর আছেন, আমার জুনিয়র টিম যে দেখাশোনা করে ওর সূর্যপ্রিয় নস্কর সে আছে, এবং এই জুনিয়র আর আমরা মিলে যতটুকু পারছি, আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, আমরা কোনো চাঁদাপত্র তুলতে যেতে পারছি না, যতটুকু সীমাবদ্ধতা আছে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে ক্লাবটাকে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি। পরিষ্কার কথা বলছি। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলে টাকা তুলে ধরেছেন, সেটা কি আপনাদের কাছে আসবে না? মনে হয় আর আসবে না এই কেস টেসের পরিপ্রেক্ষিতে, বা এর পরিপ্রেক্ষিতে আমার কাছে যতটুকু জানা এই ব্যাপারে আমি বর্তমান পূর্তমন্ত্রী মাননীয় পুলক রায়ের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু দাদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। দাদা বলেছিল আমি চেষ্টা করবো, টাকাটা ফেরত চলে গেছে, আমার কাছে যতটুকু খবর আছে টাকাটা ফেরত চলে গেছে। দাদা বলেছিল পরবর্তী বাজেটে যদি টাকাটাকে বাড়িয়ে করা যায়, আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথাবার্তা বলছি, সয়েল টেস্টের পরে রিপোর্টটা কি হলো সেটা আমি
দেখার চেষ্টা করছি। আমতার একটা অনুষ্ঠানে উনি এসেছিলেন, উনি বলেছেন যে আমতা স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম হবেই, এবং ওনাকে আমরা জানিয়েছিলাম মৌখিকভাবে, উনি বলেছেন আমি ব্যাপারটা দেখব। তারপর থেকে এরকম ধরুন উনি বলেছিলেন প্রায় 5-6 মাস আগে, এই পরিস্থিতিতে পড়ে আছে। এবং সবথেকে প্রবলেমের জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমতা স্পোর্টিং ক্লাবের উত্তর দিক হবে সম্ভবত, ওটা ওই দিকটা উত্তর দিক হবে, একটা বস্তি আছে, যে বস্তিটা হচ্ছে সবথেকে, আপনি গেলে নিজের সচক্ষে যদি আপনি সরজমিনে ক্যামেরা নিয়ে যান দেখতে পাবেন যে কিভাবে তারা বস্তিটাকে এগিয়ে নিয়ে চলে আসছে। হ্যাঁ, আমতা স্পোর্টিং ক্লাবের উত্তর দিকের যে গোলপোস্ট, তারপরে আমাদের অন্তত জায়গা আছে 100 হাত পিছনে, মানে গোলকিপার ঠিক পিছন দিকে। গোলকিপারের পিছন দিকে 100 হাত, সেই 100 হাত জায়গা পুরো দখল করে নিয়েছে একটি পরিবার। এবং ওইখানে এমন কিছু কাজ হয় না, মানে 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 কি বলবো, অসামাজিক কাজ, মহিলা গঠিত কাজ, মদ বিক্রি, গাঁজা বিক্রি, এবং ওখানে কারা থাকে সেটা অনেকেই জানে না। মানে এমন এরকম হয়েছে, আমতা থানা ওখান থেকে ক্রিমিনাল অ্যারেস্ট করেছে, খুনের মামলার আসামিকে অ্যারেস্ট করেছে, এবং ওখানে প্রতিনিয়ত মানে অসামাজিক কাজকর্ম হয় ওই বাড়িগুলোতে। ক্লাবের সামনে ক্লাব আপনি যেটা বলছেন অনেকবার আপত্তি করা হয়েছে, আপত্তি করতে গেলে আমরা ছেলেরা আপত্তি করতে যাই, ওখান থেকে অন্তত 50 জন মেয়ে বেরিয়ে আসে, এসে ইচ্ছাকৃতভাবে ব্লাউজ ছিঁড়ে বারে বারে থানায় এসে আমাদেরকে হ্যাকেল করে। পুলিশকে জানাচ্ছেন না, সমস্ত পুলিশকে জানানো আছে, কাউকে অ্যাকশন নিচ্ছে না। পুলিশ অ্যাকশান নিতে পারছে না। এই কারণেই পুলিশ অ্যাকশান নিতে পারছে না যে এখানেও পলিটিক্যালি একটা গেম চলে, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো লোক আছে লোক আছে, এবং তারা হাইকোর্টে লড়ার মতো ক্ষমতা রাখে আমাদের। ওই বস্তিতে। হ্যাঁ, ওই বস্তিতে লোক আছে এরকম, মানে গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, চুল্লু বিক্রি করে, অসামাজিক কাজকর্ম হয়, তাদের পয়সা থাকবে না? আর আমরা তো সামান্য ব্যবসা করি, চাকরি করি, আমাদের পয়সা। এই যে আইন মানে ইললিগাল যে ইল্লিগাল যে, মনে করুন ওরা কেসে হেরে গেছে, হাইকোর্টে ওরা হেরে গেছে। ইললিগাল যে আনলিগাল যে আমাদের চুল্লি বিক্রি করে, পুলিশ কিছু বলছে না। হ্যাঁ, পুলিশ তো মাঝে মাঝে রেড করে, কিন্তু ওদেরকে ওখান থেকে তুলে দিতে হবে, এই দাবিটা আমাদের ছিল, কিন্তু এই দাবিটাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। এটা আমাদের দুর্বলতা বলতে পারেন। আমরা আমতার মানুষকে এক করতে পারিনি। এখানে আমতার ব্যাপারটা, আমতা শহরের ব্যাপারটা কি হয়ে গেছে, আমতা যখন গ্রাম ছিল খুব ভালো ছিল, তারপরে এই যে কসমোপলিটন যে ব্যাপারটা, এই যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে বাড়ি করে এখানে থাকছে, আমতার পপুলেশন বাড়ছে, বিভিন্ন দিকে আমতা স্প্রেড করছে, তারা কিন্তু এই আমতা গ্রামের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদের ভালোবাসা নেই, কারণ তারা তাদের এই মাটির লোক নয়, এই মাটির প্রতি তাদের টান থাকবে কি করে? তারা আমতা স্পোর্টিং ক্লাবের কি হলো গেল না হলো তাদের কিছু যায় আসে না। আমতার যারা পুরনো বাসিন্দা, Actually ওরা মানে যারা ঝামেলা করতে তারা উদ্বাস্তু নাকি? একদম উদ্বাস্তু, একদম। কিন্তু কিরকম ভাবে তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবকিছু করে ফেলছে, কিভাবে হয়ে যাচ্ছে সবকিছু। সব থেকে বড় কথা হচ্ছে যে আমতার বিধায়ক ভূমিপুত্র চাই, বাইরে থেকে এসে সে আমতার প্রবলেম বুঝবে না। এবং আমার আমতা স্পোর্টিং ক্লাবের ব্যাপারে আমি বিধায়কের সঙ্গে কথা বলতে গিয়ে বারে বারে হয়েছি। আমাদের আমতার যিনি বিধায়ক, উলবেড়িয়া উত্তর, তা ওনার নানা রকম ব্যাপার, নানা রকম কথা, ওনাকে মানে উনি নিজে ডাইরেক্ট বলেননি, অন্য কাউকে দিয়ে বলানো হয়েছে ওনাকে প্রেসিডেন্ট করে দিতে হবে, ওনার লোককে সেক্রেটারি করে দিতে হবে। আরে তারা মেম্বারই নয়, তারা কি করে সেক্রেটারি হবে, কি করে প্রেসিডেন্ট হবে আমি জানি না, করে দিলে হয়তো এই রকম ব্যাপার। এখানে আমতা স্পোর্টিং ক্লাব একটা নন পলিটিক্যাল সংস্থা, এখানে কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি দ্বারা পরিচালিত নয়, এখানে আমতার বাসিন্দাদের দ্বারা আমতা স্পোর্টিং ক্লাব পরিচালিত। এখন চাইছে ওরা যে পার্টিগত করতে চাইছে নাকি? সেটা আমি বলতে পারবো না, বিধায়ক এলেই যে সেটা পার্টিগত হয়, কারণ বিধায়ক তো সবার বিধায়ক, তিনি কোনো দল থেকে নির্বাচিত হতে পারেন, কোনো প্রতীকে নির্বাচিত হতে পারেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি সকল মানুষের বিধায়ক। কিন্তু আমতা স্পোর্টিং ক্লাবের ব্যাপারে বিধায়কের সঙ্গে আজ পর্যন্ত আমি কোনো রকমভাবে কোনো সমস্যা নিয়ে কথা বলার সুযোগ পাইনি, অনেকবার চেষ্টা করেছি। হয়তো উনি মনে করেছেন আমতা স্পোর্টিং ক্লাবের ব্যাপারে ওনার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, বা এটা ক্লাবটার উন্নতি হোক, হয়তো হয়তো উনি এটাকে অন্যরকম হয়তো ভেবেছেন যে এটা না হলেও চলতে পারে, না হলেও চলতে পারে। নাহলে অন্তত উনি এই শতাব্দী প্রাচীন ক্লাবের মাঠটাকে যখন বিভিন্ন রকমভাবে ব্যবহার করছেন,
তখন আশা করি উনি একবারও অন্তত ডাকতে পারতেন। মাঠ পারমিশনের জন্য আমাকে একদিন রাত্রিরে 8টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। দিদি যখন এসেছিলেন রাত্রি 8টায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেক্রেটারি সাহেবকে চাই, কারণ সেক্রেটারি সাহেবের সই চাই, স্ট্যাম্প চাই, সেই জন্য আমাকে রাত্রি 8টার সময় তুলে নিয়ে এসেছিলেন। আমি বিগত 2 বছর।